তাহলে শুনে নাও ভালো করে। তো রবার্ট ব্রাউনিংয়ের মাই লাস্ট টাচের যে কবিতাটা রয়েছে, এই কবিতার তাহলে যদি আমরা এসে টাইপ প্রশ্ন যদি পরীক্ষার জন্য প্রিপেয়ার করি, তাহলে সব মিলিয়ে পুরো প্রিপারেশান নিলে আমাদের 3টে প্রশ্ন করলেই মোটামুটি 3টে ডট কোশ্চেন করলেই যে কোনো প্রশ্ন আসলেই আমরা লিখে দিতে পারি। আবার কি এই 3টে প্রশ্ন, যে 3টে প্রশ্ন বলবো সেই 3টে প্রশ্ন হচ্ছে ডটও চলে আসতে পারে। যেমন প্রথম যেটা হচ্ছে সাবস্ট্যান্স অফ রবার্ট ব্রাউনিংস পোয়েম মাই লাস্ট টাচেস। আরেকটা কি রয়েছে 2 নম্বর হচ্ছে অ্যাজ এ ড্রামাটিক মোনোলগ, যে মাই লাস্ট টাচেস অ্যাজ এ ড্রামাটিক মোনোলগ। আর 3 নম্বর হচ্ছে পাওয়ার সিনড্রোম। এখন পুরো কবিতাটা যদি অ্যানালিসিস করা যায়, তাহলে আমাদের আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে যে মাই লাস্ট ডাচেসের যে ডিউক, সেই ডিউক হচ্ছে তার ওয়াইফ বা ডাচেস মারা গেছে। তো তার কাছে একজন এসেছেন, অভিজাত মহল থেকে একজন এসেছেন বিয়ের প্রস্তাব নিয়ে। তো তাকে তিনি তার মাই লাস্ট ডাচেস, তার মানে তার শেষ স্ত্রী বা শেষ রানী সম্পর্কে তাকে পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু তাকে জানাচ্ছেন। তো পুরো কবিতাটা আমরা পড়েছি, কী রেখেছি শুরু থেকে শেষ পর্যন্ত যা বক্তব্য সেটা হচ্ছে পেশ করেছেন ডিউক। তো এই ড্রামাটিক মোনোলগ কথার অর্থ হচ্ছে একক কথন। তাহলে পুরো কবিতার সাবস্টেন্স তুলে দিলেও সেটা ড্রামাটিক মোনোলগ হয়ে যাচ্ছে। কিন্তু শেষে তোমাকে লিখতে হবে যে ড্রামাটিক মোনোলগ, আগে শুরুতে লিখতে হবে ড্রামাটিক মোনোলগ কী, আর শেষে লিখতে হবে জাস্টিফাই করতে হবে যে এটা ড্রামাটিক মোনোলগ, কারণ পুরো বক্তব্যটা যেটা পেশ করেছে। পাওয়ার সিনড্রোমের ব্যাপারটা যদি আমরা সাবস্টেন্স আলোচনা করার আগে পাওয়ার সিনড্রোমের কথাটাও যদি আসি, পাওয়ার সিনড্রোম মানে হচ্ছে এখানে ক্ষমতা লোভী বা ক্ষমতা দেখানোর যে ক্ষমতার যে দম্ভ, সেটা কীভাবে দেখানো হয়েছে। তার ওয়াইফের ভালো জিনিস তার মোটেও পছন্দ হয়নি, তার ব্যবহারগুলো। সেখানে তার ক্ষমতার সে বলছে যে আমি যে উপহার দেবো, আমার উপহারগুলো অন্যদের সঙ্গে রাখবে, আবার অন্যদের সঙ্গে হেসে গেলে কথা বলবে, আমি আসবো আমার তাও হাসি থামাবে না, আমাকে দেখে একটু ভয় পাবে না। আবার একদম শেষে গিয়ে বলছে সেই কারণে সে কী করলো, সে তাকে মেরে দেওয়ার অর্ডার দিল, মৃত্যুর অর্ডার দিয়ে দিল। শেষে গিয়ে নূতন যাকে বিয়ে করবে তার প্রতিও যেন সেই একটা ক্ষমতা দেখানোর একটা সিনড্রোম কিন্তু সেখানেও দেখা যাচ্ছে, যে সে গিয়ে শেষে কি নেপচুনকে দেখালো, দেখিয়ে কি বলল যে এই যে দেখো নেপচুন, দেখো সমুদ্র ঘোড়াকে বশ করছে। তার মানে কি সে কি বোঝাতে চাইলো, সে বোঝাতে চাইলো নূতন আমি যাকে বিয়ে করে আনবো, যে আমার রানী হবে, তাকেও আমি একই রকমভাবে বশ করে রাখতে চাই। তার মানে পুরো কবিতা জুড়ে কিন্তু ডিউকের পাওয়ার সিনড্রোমটা কিন্তু কাজ করছে। তাহলে সব মিলিয়ে দেখতে গেলে 3টে প্রশ্ন প্রায় একই রকম, শুধু আমাদের ওই কোশ্চেন আসবে সেই অনুযায়ী আমাকে একটু ডিফারেন্সিয়েট করে নিতে হবে। তো আজকে আমরা পড়বো মাই লাস্ট টাচেসের সাবস্টেন্স, যেটা খুব ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য এবার আর কি। মাই লাস্ট টাচেস ইজ ন্যারেটেড বাই দ্য ডিউক অফ ফেরারা টু অ্যান এনভয় অফ অ্যানাদার নোবেলম্যান হুজ ডটার দ্য ডিউক ইজ সুন টু ম্যারি। যে মাই লাস্ট টাচেস এর বর্ণনা দিয়েছেন ডিউক অফ ফেরারার ডিউক, টু অ্যান এনভয় মানে একজন দূতকে, অফ অ্যানাদার নোবেলম্যান আরও একজন ওই ধনী ব্যক্তির, হুজ ডটার যার মেয়ে, দ্য ডিউক ইজ সুন টু ম্যারি ডিউক যাকে শীঘ্রই বিয়ে করবেন। অর্থাৎ এক কথায় যে ফেরারার ডিউক একজন এনভয়কে, একজন দূতকে তার লাস্ট জাচের সম্পর্কে বলছেন, যাকে মানে বলছেন যে দূত একজনের বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে। শুরুতে এটা বললে, তারপর অ্যাট দ্য পোয়েমস ওপেনিং, কবিতা যখন শুরু হচ্ছে, দ্য ডিউক হ্যাজ জাস্ট পুলড ব্যাক এ কার্টেন মানে পর্দা, ডিউক কী করলো, পুলড ব্যাক মানে একটা পর্দাকে সরিয়ে দিল, টু রিভিল টু দ্য এনভয় আ পোর্ট্রেট অফ হিজ ফর্মার ডাচেস। সে কী করলো, সে সেই পর্দাটাকে সরিয়ে দিয়ে দূতকে দেখালো একটা পোর্ট্রেট, একটা সুন্দর একটা ছবি তার মানে বিগত যে রানী ছিল তার। দ্য ডিউক ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম। এই কবিতায় ডিউক নিজে হচ্ছে বক্তা, অ্যান্ড দ্য লিসিনার ইজ এ মেসেঞ্জার। আর যিনি ওই সে এনভয়, যে কিনা বার্তাবাহক, যে শুনছেন, তিনি হচ্ছেন শুধুমাত্র শুনছেন, শ্রোতা। হি শোজ হিম দ্য পিকচার অফ হিজ ডেড ওয়াইফ পেইন্টেড অন এ ওয়াল। তিনি কি করছেন, তিনি মানে এখানে ডিউক অফ ফেরারা, তিনি কি করছেন, তিনি তার সেই মৃত স্ত্রীর যে ছবি যেটা দেওয়ালে টাঙানো আছে সেটাকে তিনি দেখাচ্ছেন। দ্য ডাচেস ওয়াজ এ ওম্যান অফ গুড নেচার। রানী, তার ব্যবহার হচ্ছে ভীষণ ভালো। শি ওয়াজ সিম্পল হার্টেড, তার হৃদয়টা খুব সাধারণ।
শি বিকেম হ্যাপি ভেরি সুন, তিনি খুব শীঘ্রই খুশি হয়ে যেতে পারেন, মানে খুশি হয়ে যান, মানে অল্পেতেই খুশি হন। শি ওয়াজ ইজিলি ইমপ্রেসড বাই সিম্পল থিংস, ছোট ছোট জিনিসে তিনি সহজেই কী হন, ইমপ্রেসড হন, মানে খুব অভিভূত হন। শি থ্যাঙ্কড পিউপিল উইথ এ স্মাইল, লোকজনদেরকে তিনি কি করেন, তিনি হেসে ধন্যবাদ জানান। বাট দ্য ডিউক ডিড নট লাইক দিস বিহেভিয়ার, কিন্তু ডিউক অফ ফেরারা তিনি তার স্ত্রীর এই ব্যবহার একেবারেই পছন্দ করেন না। হি থট দ্যাট, তিনি ভাবেন যে হার বিহেভিয়ার ওয়াজ নট আপ টু হিজ স্ট্যান্ডার্ড, মানে তার এই যে স্ত্রীর ব্যবহার সেটা কিন্তু তার এই যে রাজকীয় যে ব্যবহার তার একেবারে সমতুল্য নয়। সো ওয়ান ডে হি কমেন্ট, তাই একদিন কি করলেন, তিনি নির্দেশ দিলেন। কি নির্দেশ দিলেন? দেন অল স্মাইলস স্টপ টুগেদার, তারপর তার সব হাসি থেমে গেল। অর্থাৎ একদিন তিনি তার মেরে ফেলার নির্দেশ দিলেন। বুঝতে পারছো, সহজ গল্প, একেবারে সহজ গল্পের মতো করে, এটা খুব সহজে লেখা যায়। দুটো একটা লাইন যদি ছাড়িয়ে যায় তাতেও কিছু অসুবিধা নেই, কিন্তু খুব সহজ, খুব ইজি। হিজ টোন গ্রোজ হার্শ, মানে তার যে বলার যে ভঙ্গিমা, বলার যে কণ্ঠস্বর সেটা আরও কর্কশ হয়ে যায়। অ্যাজ হি রিকালেক্টস হাউ বোথ হিউম্যান অ্যান্ড নেচার কুড ইমপ্রেস হার, যখন তিনি বলতে থাকেন, মনে করে করে বলতে থাকেন যে কীভাবে একজন মানুষ এবং প্রকৃতি মানে তাকে, অর্থাৎ সেই রানীকে কী করে ইমপ্রেস করতো, তাকে অভিভূত করতো। হুইজ ইনসাল্টেড হিম, যেটা কিনা তাকে ভীষণভাবে, ডিউক অফ ফেরারাকে ভীষণভাবে ইনসাল্টেড করেছিল, তাকে বিরক্ত করেছিল, অপমানিত করেছিল। সিন্স শি ডিড নট গিভ স্পেশাল ফেভার টু দ্য গিফট অফ হিজ 900 years ওল্ড ফ্যামিলি নেম অ্যান্ড লিনেজ, কারণ এই যে রানী, সে কী করেছিল, সে কিন্তু ডিউক অফ ফেরারার 900 বছরের পুরনো যে উপহার, সেই উপহার তাকে কিন্তু দেয়নি, যার মধ্যে তার সেই পরিবারের যে নাম রয়েছে, তার যে বংশ ক্ষমতা সব কিছু রয়েছে। অর্থাৎ এখানে যেটা বোঝাতে চাওয়া হচ্ছে সেটা হলো যে রাজা, তার একটা 900 বছরের ঐতিহ্য রয়েছে, ক্ষমতা রয়েছে, তিনি একটা উপহার দিয়েছেন, কিন্তু রানী কী করলেন, বাকি সবার উপহারের সঙ্গে সেটাকে সমানভাবে রাখলেন। তো রাজার কিন্তু এটা কোনোভাবেই সহ্য হয়নি। রিফিউজিং টু আর সব কিছু মানে তিনি রিফিউজ করার পর, প্রত্যাখ্যান করার পর, লেসেন হার অন আনঅ্যাকসেপ্টেবল লাভ অফ এভরিথিং, যখন তিনি দেখলেন যে এই সব কিছুর প্রতি তার এই যে মানে এই ধরনের ভালোবাসা তিনি একদম পছন্দ করলেন না, হি ইনস্টেড গেভ কমেন্টস টু হ্যাভ আর কিল, তিনি কী করলেন, তিনি তৎক্ষণাৎ তাকে মেরে দেওয়ার আদেশ দিলেন। দ্য ডিউক ইজ ক্রুয়েল অ্যান্ড গ্রিডি, ডিউক হচ্ছে ভীষণভাবে হিংস্র, মানে ক্রুয়েল মানে কি, হিংস্র বলা যায়, বা হ্যাঁ না, নিষ্ঠুর, এবং গ্রিডি মানে হচ্ছে লোভী। হি ওয়ান্টস টু গেট গুড ডাউরি মানে হচ্ছে পণ, ইভেন ইন হিজ সেকেন্ড ম্যারেজ, এমনকি তিনি কী করছেন যে তার দ্বিতীয় বিয়ের থেকেও কিন্তু ভালো একটা মোটা অঙ্কের বরপণ তিনি হচ্ছেন নেওয়ার কথা বলছেন। হি প্রেইসেস হিমসেলফ অল দ্য টাইম, আর সারাক্ষণ কী করেছেন, নিজের প্রশংসা নিজে করে চলেছেন। হি ইজ ভেরি প্রাউড অফ হিজ রয়্যাল ফ্যামিলি, তিনি তার নিজের সেই রাজ পরিবার সম্পর্কে ভীষণভাবে গর্বিত। At the end of the poem, the Duke draws the envoy's attention towards a bronze artifact depicting Neptune's taming a she-horse made by the claws of Innsbruck. মানে একদম শেষে, at the end of the poem, কবিতার শেষে, the Duke draws the envoy's attention, ডিউক কী করলেন, সেই যে দূত তার মনোযোগ কোন দিকে নিয়ে গেলে, টুয়ার্ডস আ ব্রোঞ্জ আর্টিফ্যাক্ট, একটা ব্রোঞ্জের তৈরি মূর্তির দিকে, ডেপিক্টিং নেপচুন ট্যামিং এ শি-হর্স, যেখানে দেখানো হয়েছে একটা নেপচুন কী করছে, নেপচুন হচ্ছে সমুদ্রের দেবতা, সে সমুদ্র ঘোড়াগুলোকে বশ মানাচ্ছে। মেড বাই ক্লজ অফ ইনসাব্রুক, যেটা ইনসাব্রুকের ক্লজ, তিনি হচ্ছেন এটাকে তৈরি করেছেন, মানে ইনি হচ্ছেন ভাস্কর আর কি। ইয়েস, শি হর্স, সমুদ্র ঘোড়া, হুইচ ইজ এ সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ হিজ ডিজায়ার ফর টোটাল কন্ট্রোল ওভার হিজ ডাসেস, যেটা কিনা আমাদেরকে মনে করিয়ে দেয় এটা হচ্ছে একটা সাংকেতিক প্রতিবিম্ব বলা যেতে পারে, বা প্রতিনিধিত্ব বলা যেতে পারে, বা তার চিন্তা যে তিনি কিভাবে তার পরবর্তী যে রানী, যে তার উপরে তিনি তার সেই নিয়ন্ত্রণটাকে রাখতে চান। বোঝা গেল তাহলে? খুব সহজভাবে এটা যদি একটু মন দিয়ে পড়া যায়, পুরো গল্পের মতো সুন্দর করে এটা পড়ে ফেললে যে কোনো প্রশ্ন আসলে পুরো ব্যাপারটা দিয়ে লিখে দেওয়া যাবে, খুব সহজেই এক্সপ্লেন করে দেওয়া যাবে, কারণ এখানে প্রত্যেকটা সাবস্টেন্সের প্রত্যেকটা লাইন সুন্দর সুন্দর করে তোলা আছে। তাই যদি তোমার সাবস্টেন্স আসুক, তোমার ড্রামাটিক মনোলগ আসলেও পুরো জিনিসটা বলতে হবে, শুধু ড্রামাটিক মনোলগের ডেফিনিশনটা আগে দিতে হবে।
শুরুতে ড্রামাটিক মনোলগ বলতে কি আমরা কী বুঝি, তার পুরোটা ডিউক বলে দিয়েছে, আমরা তো আগেই বলছি, এবং কী বলেছে সেটা বললেই হয়ে গেল। আর যদি পাওয়ার সিনড্রোম, মানে এই তো পাওয়ার সিনড্রোম দেখতেই পাচ্ছ, কোনো কিছু সে পছন্দ করে না, তাই তার কর্তৃত্ব ফলাতে চেয়েছে, সো পাওয়ার সিনড্রোমও ফুটে উঠছে।